আসসালামু আলাইকুম। শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে তাওহিদের টেকনিক্যাল অনেক দুর্বলতা থাকার পরও শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে আমি তাওহিদ হৃদয়কেই দেখতে চাই। সেই ব্যাপারে ব্যাখ্যা আমি পরে করব। তার আগে তাওহিদ হৃদয়ের দুর্বলতার জায়গাগুলো নিয়ে কথা বলতে চাই এবং কেন সেগুলো হচ্ছে সে ব্যাপার নিয়েও কথা বলতে চাই। তাওহিদ হৃদয়ের অফ স্ট্যাম্পের বাইরের বলে দুর্বলতার জায়গাটা কিন্তু বারবার এক্সপোজড হচ্ছে। ইভেন হংকংয়ের সঙ্গে ম্যাচেও এক্সপোজড হয়েছে। আপনি দশম ওভারটা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে তার একদম দৃশ্যমান দুর্বলতার জায়গাগুলো কিন্তু একদম আপনার সামনে পুরোপুরি এক্সপোজড। ইভেন 11.4 নম্বর যে বলটা, সেই বলটা তো আমরা দেখতে পেয়েছিলাম যে তাওহিদ কাউন্টার করতে গিয়েছিলেন অফ স্ট্যাম্পের বাইরে সরে তারপর লেগ সাইডে খেলবেন, কিন্তু সেই বলটাও পায়ে লেগেছে। বারংবার আমরা দেখেছি যে অফ সাইডের ওই জোনটাতেই হংকং কিন্তু বেশ ভালো মতো তাকে টার্গেট করেছিল। এখন এই জায়গাটা আমরা জানি, অতীতেও আমরা দেখেছি অফ স্ট্যাম্পের বাইরে তাওহিদের একটা দুর্বলতার জায়গা আছে, কিন্তু আমি ওয়ারিড অন্য একটা বিষয়, সেটা হচ্ছে তার স্ট্রেংথের জায়গা যেটা লেগ সাইডে খুব রেঞ্জ হিটিং করা বা লেগ সাইডে তার শটের যে রেঞ্জগুলো খুব ভালো ছিল। আমরা লাস্ট শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি, আপনাদেরকে কয়েকটা বলও আমি আপনাদেরকে দেখালাম যে লেগ সাইডে কিন্তু শটের রেঞ্জ তাওহিদের খুব ভালো ছিল। সেই তাওহিদি যখন লেগ সাইডে হংকংয়ের ম্যাচে আমরা দেখলাম যে শট খেলতে গিয়ে মনে হচ্ছে ব্যাট তার জন্য অনেক ভারী, তিনি ডিস্টেন্স ক্লিয়ার করতে পারছেন না, কিংবা সেই জায়গাটায় তার শটের রেঞ্জ লেগ সাইডেও খুব ভালো মতো দেখা যাচ্ছে না, মানে তার স্ট্রেংথের জায়গা যেটা সেখানেও তাকে খুব আনকমফোর্টেবল দেখা যাচ্ছে, তখন টেনশনের জায়গাটা চলে আসে কিংবা তখন ওয়ারিড হওয়ার জায়গাটা চলে আসে। আমার ছোট্ট একটা অবজারভেশন, টেকনিক্যাল অবজারভেশনের জায়গাটা যদি বলি, যে আমরা খুব রেফারেন্স হিসাবে আপনাদেরকে দেখাই যে গত বছরই তাওহিদ শ্রীলঙ্কার সঙ্গে যখন খেলেছেন তার যেরকম রেঞ্জ আমরা দেখেছি লেগ সাইডে, একটু পেসের এগেনস্টে আমরা গতকাল তিনি খেলেছেন পেস বলের এগেনস্টে, এবং 2023-24 সালে যখন তিনি খুব ভালো ফর্মে ছিলেন পেসের এগেনস্টে তার দাঁড়ানোর সেট আপটার জায়গা যদি একটু লক্ষ্য করে দেখেন, একটা খুব কমন বিষয় দেখতে পাবেন, সেটা হচ্ছে ওই সময়টায় তাওহিদ একটু আপরাইট পজিশনে, একটু বেশি আপরাইট পজিশনে দাঁড়াতেন, এখন খানিকটা ক্রাউচিং পজিশনে দাঁড়াচ্ছেন। এবং আপনি যদি তার হাতের অবস্থানটা লক্ষ্য করে দেখেন তাহলে ওই সময়টায় তার হাত কিন্তু একটু বেশি ওপর থেকে আসতো। শট এক্সিকিউট করার আগে তার হাতের অবস্থানটা একটু বেশি ওপর থেকে আসতো, এখন তার হাতের অবস্থানটা অনেক বেশি মাত্রায় তার বডির কাছাকাছি। খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন, আমরা তাওহিদকে খুব লং হ্যান্ডেলে এবং খুব রেঞ্জে শট করতে দেখতাম লেগ সাইডে, সেই জায়গাটা খেয়াল করে দেখেন ব্যাট কিন্তু অনেক ওপর থেকে আসছে, ব্যাট অনেক ওপর থেকে আসছে। এখন তাওহিদের ব্যাট আসছে কিন্তু একটু নিচ থেকে, খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন যে এখন তার ব্যাটের অবস্থানটা থাকছে তার বডির একটু কাছাকাছি, একটু নিচ থেকে। এবং যখন ব্যাটের ডাউন সুইংটা হচ্ছে, আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে ব্যাটের ডাউন সুইংটার সময় আপনি লক্ষ্য করে দেখেন কত ওপর থেকে ব্যাটের ডাউন সুইংটা হচ্ছে। এখন ব্যাটের ডাউন সুইংটা কিন্তু একটু নিচ থেকে, সেটা খুব মাইনর একটা ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় যে তাওহিদের কমফোর্ট জোন যেটা, যে ব্যাটের ডাউন সুইংটা অনেক ওপর থেকে আসা, সেই জায়গাটায় কিন্তু একটা ডিফারেন্স আমরা লক্ষ্য করছি। এবং এই ডিফারেন্সটাই তাওহিদকে আলটিমেটলি লেগ সাইডে তার শটের রেঞ্জ করতে বা লেগ সাইডে তার শটের রেঞ্জ বাড়াতে একটু প্রবলেম করছে কিনা সেটাও একটা চিন্তার জায়গা হতে পারে। স্পিন যখন খেলছেন, স্পিনার এগেনস্টে খুব বেশি দৃশ্যমান পার্থক্যের জায়গাটা বোঝা যায় না, তারপরও আপনি যদি একটু খেয়াল করে দেখেন তার ব্যাটের ডাউন সুইংটার সময় আপনি নর্মালি লক্ষ্য করে দেখবেন যে তার হাতের অবস্থানটা কিন্তু একটু ওপরের দিকেই থাকতো। স্পিন যখন খেলেন তখন মোরললেস একটু ক্রাউচিং পজিশনে তিনি আগেও দাঁড়াতেন, এখন একটু ক্রাউচিং পজিশনে দাঁড়াচ্ছেন। তবে ছোট্ট একটা ডিফারেন্স কিন্তু লক্ষ্য করা যায়, আপনি স্পিনের ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন যে ব্যাটের ডাউন সুইংটা তাওহিদের আরও ওপর থেকে আসতো, যে ব্যাটের ডাউন সুইংটা এখন সত্যিকার অর্থ অত ওপর থেকে আসে না, একটু মানে আগের তুলনায় একটু নিচ থেকে আসে। আমি জানি না এটা একটা রিজন কিনা, হতে পারে সেটা একটা রিজন যে ব্যাটের ডাউন সুইংয়ের জায়গাটা, যেহেতু তাওহিদ অনেক বেশি মাত্রায় হ্যান্ড আই কোঅর্ডিনেশন নির্ভর ব্যাটার, সো সেই জায়গাটা হতে পারে যে এই জায়গাটা রেঞ্জ পাচ্ছেন না। বাট আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে, আমি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচেও তাওহিদ হৃদয়কেই দেখতে চাই। আমি দেখতে চাই কারণটা হচ্ছে তিনি পরীক্ষিত একজন ব্যাটসম্যান, এক্সপেরিয়েন্সটা আছে, বেশ কয়েকটা বড় ওকেশনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, এবং টিমটার এখন যে কন্ডিশন, আমি হঠাৎ করে নন এক্সপেরিমেন্টেড কাউকে ওইভাবে বড় মঞ্চে ঢোকাতে চাই না। হ্যাঁ, দে ক্যান বি আ ভেরি গুড ব্যাকআপ, সাইফ আছেন সেই জায়গাটায়, নুরুল হাসান সোহান আছেন, কিন্তু যেহেতু এর আগের ম্যাচেও তাওহিদ রান পেয়েছেন, নট আউট ছিলেন,
সব কিছু মিলে আমি স্টিল তাওহিদকে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে দেখতে চাই। শ্রীলঙ্কার বোলিংয়ের এগেনস্টে তার ট্র্যাক রেকর্ড বেটার, তিনি এলপিএল খেলেছেন। সব কিছু মিলিয়ে আমি তাওহিদকে নেক্সট ম্যাচেও দেখতে চাই, এটা আমার ব্যক্তিগত চাওয়ার জায়গা। কারণ সাইফ বা সোহানকে খুব বেশি এক্সপেরিমেন্ট করার আমরা সুযোগ পাই নাই। হঠাৎ করে আপনি বড় মঞ্চে একজন প্লেয়ারকে নামিয়ে দেবেন, সেটা আমার কাছে মনে হয় সেই প্লেয়ারের কাছেও ইনজাস্টিস, এবং সেই সাথে আলটিমেটলি টিমের ব্যালেন্সটাকেও নষ্ট করে। সো আমি স্টিল তাওহিদ হৃদয়ের পক্ষে থাকতে চাই, আমি স্টিল তাওহিদ হৃদয়কে ব্যাক করতে চাই, আমি স্টিল চাই তাওহিদ হৃদয় নেক্সট ম্যাচ খেলুক বাংলাদেশের হয়ে। কারণ লাস্ট ম্যাচে রান পেয়েছেন কিছুটা, ইউ নেভার নো নেক্সট ম্যাচে তিনি ফর্মে ব্যাক করতে পারেন। ছোট্ট একটা টেকনিক্যাল জায়গা আমার কাছে মনে হয়েছে যে এই টেকনিক্যাল জায়গাটায় যেটা আগে তিনি একটু বেটার ওয়েতে ব্যাট চালাতে পারছিলেন, আগে একটু বেটার ওয়েতে তিনি ব্যাট চালাচ্ছিলেন, সেটা আমার কাছে মনে হয়েছে। দ্যাটস হোয়াট আই ফিল। এখন ডিফারেন্স হতে পারে বা আমার এই জায়গাটা অবজারভেশনটা ভুলও হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে। কিন্তু আমি আই স্টিল ওয়ান্ট দ্যাট তাওহিদ হৃদয় শুড প্লে। কারণ অন্তত রেঞ্জ হিটিং করতে না পারুক, তাওহিদ কিন্তু সিঙ্গেলস ডাবলস প্রচুর দৌড়েছেন, রানের চাকাটা কিন্তু সেই জায়গাটায় সচল ছিল, দিন শেষে বাংলাদেশ ম্যাচ জিতেছে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তো আপনি আমার ওপিনিয়ন জানতে চাইলে আমি নেক্সট ম্যাচেও তাওহিদ হৃদয়কে দেখতে চাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।